নতুন করে বোঝা ছাড়াই আসছে নির্বাচনী বছরের বাজেট প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.8। রোহিঙ্গা সংকটে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবনমন, সন্ত্রাসবাদ সূচকে উন্নতি। দেহরাদুনে সিরিজের শেষ টি-20তে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় সাকিব বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। এছাড়া সংবাদে আরো থাকছে, ধান চাষের নারী কৃষকের অভাবনীয় সাফল্য, নতুন 2 জাতের ধান উদ্ভাবন করলেন ফাতেমা ও দুলালী। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন বাজেট 2018-19। নতুন করে বোঝা ছাড়াই আসছে নির্বাচনী বছরে 4,64,573 কোটি টাকার বাজেট। থাকছে অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.8% উন্নীত করার পরিকল্পনাও। আজ দুপুর 12:30টায় জাতীয় সংসদে সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ শিরোনামে 2018-19 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রিপোর্ট করছেন শাহরিয়ার ইমন। চলতি বছরে 4,02,000 কোটি টাকার বাজেট প্রায় 64,000 কোটি টাকা বেড়ে 2018-19 অর্থ বছরে হচ্ছে 4,64,573 কোটি টাকার মতো। বাজেটের সম্ভাব্য আকার নিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া লক্ষ্য থাকছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 7.8% উন্নীত করার। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.6%। It is a reasonable gap. Can budgets that you give are always a little ambitious. মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে 3,39,280 কোটি টাকা। এর মধ্যে এনবিআর খাতে ধরা হয়েছে 2,96,000 কোটি টাকা, যা 17-18 অর্থ বছরের চেয়ে 47,000 কোটি টাকা বেশি। বিশেষ করে করের ক্ষেত্রে আমাদের করের জাল বাড়াতে লাগবে। ব্যবসায়ী যারা রেজিস্ট্রেশন আছে তাদের ভ্যাটের রেজিস্ট্রেশন নেই, আবার ভ্যাটের যারা রেজিস্ট্রেশন আছে তারাও কর দেয় না, ইত্যাদি। কাজে মোটামুটি হবে এটা, এই বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে ট্যাক্স রেভিনিউটা বাড়ানো সম্ভব। বাজেটে আয়ের পাশাপাশি ধরা হয়েছে 1,80,000 কোটি টাকার বিশাল উন্নয়ন বাজেট। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো সরকারের অগ্রাধিকার প্রকল্পে আগামী বছর 30,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। নতুন এডিপির 26.5% বা 45,000 কোটি টাকা বরাদ্দ থাকছে পরিবহন খাতে। নির্বাচনী বছর রাস্তাঘাট নির্মাণের দিকেই ঝোঁক থাকছে সরকারের। আয় ব্যয়ের হিসাবের পর ঘাটতি থাকছে প্রায় 1,21,200 কোটি টাকা। ঘাটতি 5%-এর নিচে থাকবে, সেটি ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে, সঞ্চয়পত্র থেকে আসবে, বিদেশি ঋণ থেকে আসবে। আগামী বাজেটে ভ্যাটের স্তর 9টি থেকে নামিয়ে 5টি করা হচ্ছে। সর্বোচ্চ ভ্যাট হতে পারে 15%। আর করমুক্ত আয়ের সীমা আগের মতোই 2,50,000 কোটি টাকায় সীমাবদ্ধ থাকছে। New taxes are very few or increasing the rates সেগুলো খুব কম হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল অনুযায়ী 5%-এর বেশি হারে বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা থাকছে। বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাও। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকটের কারণে বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। 10 ধাপ কমে তা দাঁড়িয়েছে 93-এ। অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস কার্যক্রমের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত হয়েছে, তবে সন্ত্রাস সূচকে এটি বেড়ে গেছে। রোহিঙ্গা সংকটের প্রভাব পড়েছে দেশের শান্তিতে। এবছর বিশ্ব শান্তি সূচকে 163 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 93তম। গত বছর যা ছিল 84। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপির প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাস দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা আগের চেয়ে উন্নতি হয়েছে, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ভোগান্তির শিকার বাংলাদেশ।
গত বছরের আগস্টে মিয়ানমারে সহিংসতা শুরু হলে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। এ ঘটনায় মিয়ানমারের শান্তি সূচকের অবনতি হয়। প্রতিবেদনে আরো বলা হয়, গত 10 বছরে পৃথিবীর সবচেয়ে বেশি অশান্ত ছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা দেশগুলোতে যুদ্ধ ও সংঘাত বেড়েছে। ইন্ডেক্স অনুযায়ী 2017 সালে 92টি দেশ আরো অশান্ত হয়েছে, আর 71টি দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দর্শক দেখছিলেন দুলি মল্লিকের রিপোর্ট। আজ ঐতিহাসিক 6 দফা দিবস। 1966 সালের এই দিনে পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসব দফা তুলে ধরেন। 6টি দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল পাকিস্তানকে একটি কনফেডারেশন হিসেবে গড়ে তোলা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য আলাদা কেন্দ্রীয় ব্যাংক গঠন, 2 মুদ্রানীতি এবং 2টি আলাদা আধা সামরিক বাহিনী গঠন। এসব দফা দেওয়ার পরপরই গতি পায় স্বাধিকার আন্দোলন। এরই ধারাবাহিকতায় 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। এবার বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। দেহরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এরই মধ্যে 2 ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে হারানোর কিছুই নেই টাইগারদের। তবে এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় সাকিব বাহিনী। প্রথম ম্যাচে 45 রানের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও সহজ আত্মসমর্পণ করে সাকিবরা। ঘুরে দাঁড়ানোর পরিবর্তে ম্যাচ হারে 6 উইকেটে। তৃতীয় ম্যাচে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ। অপরদিকে তৃতীয় ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চায় আফগানিস্তান। দর্শক, সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ভৈরবে বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। রংপুরের হাড়িভাঙা আমের বাম্পার ফলন, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় লাভ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। আমন্ত্রণ আবারও সকাল 9:21 সংবাদে। ঈদে সব ধরনের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক চলাচল উপযোগী করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। গত রাতে রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনের সময় মেয়র আরও বলেন, বর্তমানে 85% সড়ক চলাচল উপযোগী রয়েছে আর 15% বাকি আছে। ঈদের আগেই এসব সড়কের সংস্কার কাজ শেষ হবে। ঘরমুখো মানুষের যাত্রায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সবার সহযোগিতাও কামনা করেন মেয়র সাইদ খোকন। বর্তমানে সংস্কার কাজ চলছে, যেগুলো আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এমন পথের সংখ্যা সর্বোচ্চ 10 থেকে 12 ভাগের বেশি হবে না। বৃষ্টির কারণে আমাদের কাজ কিন্তু বারবার বিঘ্নিত হয়। মোর দেন 85% রাস্তা আমাদের একেবারেই চলাচলের উপযোগী রয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে 20 মামলার আসামি হেলিম মাদক ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, গত রাতে গাছতলা ঘাটে অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে শীর্ষ মাদক ব্যবসায়ী হেলিম। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক। ক্রমাগত লোকসানে ঠাকুরগাঁওয়ের প্রকৃত চাষিরা মুখ ফিরিয়ে নিয়েছেন আখ চাষ থেকে। চাকরি বাঁচাতে ও বকেয়া আদায়ে আখ চাষ করছেন চিনি কলের শ্রমিক কর্মচারীরা। এদিকে উৎপাদিত চিনি বিক্রি করতে না পারায় বেতন পরিশোধ করা যাচ্ছে না বলে জানায় মিল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। আখ খেতে কর্মরত এরা কেউ প্রকৃত চাষি নন, চিনি কলের শ্রমিক কর্মচারী তারা। আখের অভাবে বন্ধ হবার উপক্রম কল, আর চিনি কল না থাকলে চাকরিও থাকবে না তাদের। এমনিতেই বকেয়া 5 মাসের বেতন ভাতা, তাই চিনি কল বাঁচাতে নিজেরাই নেমেছেন আখ চাষে। আখ চাষ আমরা করতেছি, এই জন্য শ্রমিক কর্মচারী কর্মকর্তা এই আখের অভাবে
যেন এই মিলটি বন্ধ না। শ্রমিক কর্মচারী সবাই আমরা বাইরের থেকে জমি আরো লিজ নিয়ে কুশের আবাদ লাগাইছি। সময় মতো টাকা পরিশোধ না করা, উন্নত বীজ ও কীটনাশক সরবরাহে গড়িমসি এবং অন্য ফসল চাষে বেশি লাভবান হওয়ায় আখ চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন জেলার চাষিরা। আখ চাষ করে কৃষকরা টাকা সঠিক সময় না পাওয়ার কারণে আমি নিজেও সরে আসছি, আমার এলাকার সমস্ত কৃষকরা আখ চাষে করছে। আগে সুগার মিলে আমাদের এরিয়া প্রতি একজন করে ফিল্ডম্যান থাকতো, সুগার আসে ওই জমিনে আইলে বস থাকতো, উষার গাড়াইতো, বীজ দিত, সার দিত, লোন অনেক কিছু দিত, সাজেশন দিত। এইভাবে এখন ওরা কিছুটা না, ওনারা আসেও না। এই জন্য আমরা যেটুকু করতেছি ওইটুকু আমরা গুড়মারাই করতেছি। বর্তমানে ৪,৯৪৩ মেট্রিক টন চিনি পড়ে আছে জানিয়ে মিল কর্মকর্তা জানান, সময় মতো বিক্রি না হওয়ায় এমন সংকট তৈরি হয়েছে। শ্রমিক কর্মচারী নিজস্ব জমি নেই, তাদেরকে আমরা কিছু কিছু ঋণ হিসেবে জমি লিজ নেওয়ার অর্থ আমরা প্রদান করেছি, যাতে আখটা লক্ষ্যমাত্রার জন্য আমরা চাষ করতে পারি। সংকট কাটাতে জেলায় এবার ৮,০০০ একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও আবাদ হয়েছে ৬,০০০ একর জমিতে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। রংপুরে জনপ্রিয় হাড়িভাঙা আমের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না। আম চাষিদের অভিযোগ, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় লাভ চলে যায় মধ্যস্বত্বভোগীদের কাছে। এদিকে বেনাপোলে প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই আম পেকে গেলেও বাজারজাত করতে না পেরে লোকসানে চাষিরা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল এবং বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 10 বছর আগে হাড়িভাঙা আম উৎপাদন শুরু হয় রংপুরের বদরগঞ্জের পদাগঞ্জে। পরে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ সহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে আমের বাগান গড়ে ওঠে। এ আম আঁশমুক্ত ও সুস্বাদু হওয়ায় চাহিদা রয়েছে সারা দেশে। মূলত লালমাটি এলাকায় এই আমের চাষ হয়। এবার ফলনও হয়েছে বাম্পার। ব্যবসায়ীরা আগাম টাকা দিয়ে আম বাগান কিনে নেয় ন্যায্য মূল্য পায় না বলে অভিযোগ ক্ষুদ্র চাষিদের। যদি আমরা লাভ করতে না পারি তাহলে তো আমাদের মনে করো বাজার ভালো না হলে তাহলে তো আমাদের লস হবে। এই হাড়িভাঙার আমটা খাওয়ার জন্য একটা ভালো ব্যবস্থা করলে আমাদের কৃষকের সুবিধাজনক হইতো। তবে কৃষি কর্মকর্তা বলছেন, আম সংরক্ষণের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাড়িতেই সহজলভ্য গরম পানিতে শোধন করে যদি 50 থেকে 52 ডিগ্রি সেলসিয়াসে গরম করে নেওয়া যায় 5-7 মিনিট, এই আমটাকে আমরা 5 থেকে 10 দিন ঘরে রাখতে পারবো। রংপুরে ১,৫৬০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার চেয়ে বেশি জমিতে আম চাষ হয়েছে। কৃষি বিভাগ আশা করছে ২০,০০০ মেট্রিক টনের বেশি ফলন হবে হাড়িভাঙা আমের। এদিকে যশোরের বেনাপোল সহ সারসায় আম পাকা শুরু হয়েছে প্রশাসনের বেঁধে দেয়া সময়ের আগেই, কিন্তু জুনের প্রথম সপ্তাহের আগে বাজারজাত নিষেধ থাকায় বিপাকে পড়েন চাষিরা। গাছের পাকা আম পারলি ঢাকাতে ধরছে, পুলিশই ধরে আমাদের জরিমানা করছে। এই আম যদি এখন আমরা বাজারজাত না করতে পারি তাহলে দেখা যাচ্ছে চাষির লক্ষ লক্ষ টাকা লস। চলতি বছর শার্শা উপজেলায় ৩৯০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। রত্না জামান, ২১ টেলিভিশন। দর্শক, সংবাদে আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। গুয়াতেমালায় আগ্নেয়গিরি ফুয়েগোর তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ৯৯, জরুরি সেনা প্রধানের পদত্যাগ দাবি। টেস্টে লঙ্কানদের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৬৪ রান ক্যারিবীয়দের। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নতুন করের বোঝা ছাড়াই আসছে নির্বাচনী বছরে বাজেট প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭.৮। রোহিঙ্গা সংকটে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবনমন, সন্ত্রাসবাদ সূচকে উন্নতি। দেহরাদুনের সিরিজের শেষ টি-20তে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় সাকিব বাহিনী। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।